গুড আফটারনুন ফ্রেন্ডস, দেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি বিকেল 5টা থেকে। তো প্রচণ্ড গরমের মধ্যে বিকেল 5টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত আমি সংসারে যা টুকটাক কাজগুলো করি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঘর থেকে বের হয়ে একা দু কদম কোথাও যাব সেটা কিন্তু আমার দ্বারা মোটেই সম্ভব নয়, কারণ এই যে আমার ছোট্ট বডিগার্ড দেখতে পাচ্ছ, তিনি কিন্তু সবসময় আমার পাশে থাকবেন, মানে তাকে থাকতেই হবে। তো এখানেও আসতে তার একদম মিস হয়নি, পিছু পিছু কিন্তু চলে এসেছে। যদিও মশার ভয় দেখিয়েছিলাম যে সবজি বাগানে গেলে সব মশারা মিলে তোমাকে উঠিয়ে নিয়ে যাবে, এটা সেইটা, কিন্তু কে শোনে কার কথা, তাকে তো আসতেই হবে, কারণ আমি বাইরে বের হয়েছি যে। প্রচণ্ড গরমের মধ্যে এই যে সবজি বাগানের গাছগুলো বেশ কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে পড়েছিল। তো বেশ কয়েকদিন থেকে আলহামদুলিল্লাহ একটু হলেও বৃষ্টি হচ্ছে যখন তখন, তো যার ফলে সবজি বাগানে কিন্তু বেশ সবজি হয়েছে, ধুন্দুল হয়েছে, সেই সাথে করলা হয়েছে, বেগুন হয়েছে। তো এই তো এখান থেকে আজ ফার্স্ট টাইম ধুন্দুল নিচ্ছি, আর তোমাদের সামনে সেটা উপস্থাপন করব না, সেটা কেমন করে হয় বলো। তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু ধুন্দুল হয়েছে। তো ভাবিরা কিন্তু উঠিয়ে এখান থেকে খেয়েছে, আর আমি একটুখানি লেট করে ফেললাম আর কি। আজ থেকে প্রায় 2 মাস আগে হয়তো বা এই গাছগুলোকে লাগানো হয়েছে, আর তারপর দেখো একটু একটু করে বড় হতে হতে এই তো মাশাআল্লাহ এখন বেশ সুন্দর ফল হয়েছে। তো অপেক্ষার ফল বা ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তো এটা না আমি এই গাছগুলোকে দেখলেই বুঝতে পারি। বেশ অপেক্ষা করে বসে আছি, এই তো পেয়ারাগুলো কবে পাকবে আর খাবো। তো একদিন কিন্তু সেটাও সত্যি হয়ে যাবে, গাছ ভরা পেয়ারা পেকে থাকবে, তখন কিন্তু আর খেতে মন চাইবে না, এখন যতটা মন চাচ্ছে। আমি কতগুলো ওখান থেকে ধুন্দুল উঠিয়ে নিয়েছি, সেই সাথে তো 3টা বেগুনও নিয়ে আসছি। সবজিগুলোকে এইভাবেই রেখে দিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপর এখন রুমে চলে আসলাম। তো আসরের নামাজটা পড়ে নেব। তো বিছানাটা একটু এলোমেলো দেখলাম, তো সে কারণে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দিতে গিয়ে তো এগুলোকে দেখতে পেলাম। তো আমার ছেলে বেশ সুন্দর করে কিন্তু ভাঁজ করে রেখে দিয়েছে এখানে বালিশের নিচে, যাতে করে তার আয়রনটা হয়ে যায়। তো ছোটোবেলায় না আমিও এই কাজটা করতাম, বেশ হাসি পাচ্ছিল ওই সময়। তো তোমরা কারা কারা করেছো এমনটা কমেন্টে জানিও, তাহলে বেশ ভালো লাগবে। কথায় বলে ছেলে বড় হলে বাবার শান্তি, আর মেয়ে বড় হলে মার শান্তি। কিন্তু আমার ছেলে হওয়ার পরেও কিন্তু আমার কিছুটা হলেও শান্তি হয়েছে, কারণ আমার ছেলে আমাকে অনেক কাজে হেল্প করে টুকটাক, আবার আমি নিজে থেকে ওকে অনেক কিছু কাজ একটু একটু করে শিখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বেশ কিন্তু আমার মতোই দক্ষভাবে কিন্তু করে নিতে পারছে। তো সেটা দেখে না সত্যি ভীষণভাবে ভালো লাগে। তো বিছানাটা ঝাড় দিয়ে নিয়ে আমি নামাজটা সেরে নিলাম, আর এখন আমি পাঞ্জে সূরা পড়বো। 5 ওয়াক্ত নামাজ শেষে 5টা সূরা পড়তে হয়, এটাই পাঞ্জে সূরার নিয়ম। তো এটাও আমার একটা পুরনো অভ্যাস, নামাজ শেষে এই পাঞ্জে সূরা না পড়লে আমার ভালো লাগে না। তো হঠাৎ যদিও জোহর কিংবা আসরের দিকটাতে একটু হলেও মিস যায়, তো সেটা কিন্তু আমি রাত্রিবেলা একদম পূরণ করে নেই। তো রাত্রে সবসময় সূরামূলক পড়ে তারপর আমি ঘুমোতে যাই। আর ঠিক এই মুহূর্তে দেখো কারেন্টটা চলে গেল। তো প্রচণ্ড গরমের মধ্যে হয়ে যে এভাবে করে বসতে কিন্তু আমার একটুও খারাপ লাগে না। তো পাশে দেখতে পাচ্ছ ছোট্ট ফ্যানটা, তো ওটা কিন্তু মেয়ের দিকে চালিয়ে রেখেছি। নামাজের মধ্যে যে একটা শান্তি, সত্যি কথা, মানে যখন পড়তে বসি দেখা যায় যে গরম কি বা কি ঠান্ডা লাগা কি গরম লাগা এগুলোর অনুভূতি যেন শূন্য হয়ে যায়। সত্যি এই বিষয়টা ভাবতেই আমার অবাক লাগে। অন্য সময় যখন কাজ করি তখন দেখা যায় একটুখানি গরম লাগলে কেমন অস্থির হয়ে যায়, কিন্তু ঠিক এই সময়টাতে দেখো আমি কতটা মনোযোগ সহকারে পড়ছি, আমার শরীর কিন্তু দরদর করে ঘামছে, তারপরেও আমার ভিতরে যে একটু অস্বস্তি বা ক্লান্তি এগুলো কিন্তু কোনো কিছুই নেই। আর এখানে দেখো চোখ থেকে দুফোঁটা পানি বের হয়েছিল, কারণ আমি সব সময় পাঞ্জে সূরা পড়ার পর সেটার যে তর্জমাটা থাকে, মানে বাংলা তর্জমা থাকে যেটা, সেটা পড়ার চেষ্টা করি। তা না হলে সব সময় আরবির যে মানেটা সেটা কিন্তু আমি বুঝতে পারি না। আর আরবিতে যেহেতু আমি এত বেশি পাকা না, তাই আমার এমনটা হয় আর কি। তাই সব সময় আমি চেষ্টা করি তর্জমাটা পড়ার, মানে বাংলাটা পড়ার আর কি, যাতে করে বুঝতে পারি ওই সূরাটার মধ্যে আসলে কী নিয়ে কথা বলা হয়েছে। সূরা পড়া শেষ করে তো উঠে পড়েছি, আর এখন ঘরের দরজা জানালাগুলোকে এক এক করে আটকে নিব, সেই সাথে তো জগে ঠান্ডা পানি ভরে নিয়ে এসে রাখবো, কারণ একটু পরে সবাই ঘরে আসবে। আর প্রচণ্ড গরমের মধ্যে ঘরে ঢুকেই কিন্তু 1 গ্লাস ঠান্ডা পানি সবারই প্রয়োজন পড়ে আর কি।
আর আজকে কিন্তু বেশ গরম পড়েছে। সকালের দিকটাতে যদিও হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন অনেকটাই গরম। তো গরম পড়ুক আর যাই পড়ুক না কেন, আমাদের গৃহিণীদের কিন্তু কাজ থেকে কোনো ছুটি নেই। আর এই কাজগুলোই ধরতে গেলে আমাদের এক একজনের প্রাণ। এগুলো না থাকলে কিন্তু আমরা সংসারে হয়তো ভালোভাবে থাকতে পারতাম না। আজকে এই অসুস্থতা, কালকে মন খারাপ, শরীর খারাপ, এগুলো আমার কাছে মনে হয় যে লেগেই থাকতো আর কি। তাই প্রতিটা সংসারে হালকা পাতলা কাজ থাকা জরুরি। তো গলাটা কেমন শুকিয়ে গিয়েছে, তাই আমি একটুখানি পানি খেয়ে নেব। আর আজকে হচ্ছে এখনই নাস্তা বানাবো না, কারণ মাস্টারমশাই আসার পর বেশ কয়েকদিন থেকে হচ্ছে পপকর্ন ভাজবো ভাজবো করে ভাজা হচ্ছে না। আজকে সেটাই করে নিব, মানে আগে ভেবে রেখেছি আর কি। তো পানিটা খাওয়া কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু রুমটা ঝাড় দিয়ে নিব। প্রচণ্ড গরমের মধ্যেও এই তো নিজেকে এভাবেই এনার্জেটিক রেখে আমি সংসারের প্রতিটা কাজ একা হাতে গুছিয়ে করি। আর এভাবে গুছিয়ে করি বলেই কোনো সমস্যায় পড়তে হয় না। সময়ের আগে আমি সব কাজ গুছিয়ে নিয়ে কিছুটা সময় কিন্তু নিজেকেও দিতে পারি, সেই সাথে বাচ্চাদেরকেও দিতে পারি। এখন শুধু রুমটা ঝাড় দিয়ে নিব, কারণ এই তো দুপুরবেলায় ঘর মুছেছি। তো তারপর সেরকম একটা হাঁটা চলা হয়নি, তাই এখন আর ঘরটা মুছবো না। দেখা যাবে যে শোয়ার আগে হয়তো বা বেডরুম দুইটা আমি মুছে নিতে পারি। আর মাস্টারমশাই যদি না করে তাহলে সেটাও কিন্তু হবে না। তো চলে আসলাম এই রুমটাতে। তো এটা জানালাগুলোও আটকে দেব। তো এখন আটকে দিচ্ছি, একটু পরে কিন্তু আবার খুলে দেব, মানে মাগরিবের আজানটা হওয়ার পর। কেননা এতে করে ঘরটা বেশ ঠান্ডা থাকে। মানে মাগরিবের আজানের পর সুন্দর কিন্তু একটা ঠান্ডা বাতাস বয়, বেহেশতের হাওয়া বলি যেটাকে আমি। বেশ ভালো লাগে ওই সময়টাতে। দুপুরে খাওয়া দাওয়ার পর সেরকম একটা হাঁটা চলা হয় না, তাই দেখো ঘরে কিন্তু তেমন একটা ময়লাও হয় না। তো আমাদের সবার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটুখানি হলেও কিন্তু রেস্ট নিতে হবে। আর আমার বাচ্চারাও হচ্ছে ঘুমায়। তো ওরা ঘুমায়, আমি শুয়ে শুয়ে একটুখানি ফোনে ভিডিও এডিট করি, আর নয়তো বা হচ্ছে আমিও কোনো দিন ঘুমিয়ে পড়ি। রুম ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। তো এই তো এখানে বাচ্চাদের জন্য চকলেট দিয়ে হচ্ছে মিষ্টি পপকর্ন বানিয়ে নিলাম। আর তারপর এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মাস্টারমশাইয়ের জন্য। তো এর মধ্যে মাগরিবের আজান হয়ে গিয়েছে। তো নামাজ কালাম সেরে নিয়ে আমি আমার মেয়েকে নিয়ে একটুখানি বাইরে বের হয়েছি। তো আকাশের সুন্দর চাঁদ দেখে মন চাইলো যে বাইরে একটু হাঁটাহাঁটি করি। আর সেই সাথে ও বায়না ধরেছে কিছু একটা খাবে, তাই মাস্টারমশাইকে না নিয়ে আমি আর আমার মেয়ে বাইরে বের হয়েছি। তো হেঁটে হেঁটে তো একটুখানি সামনে যাব। আমাদের বাসার এখানটাতে একটা সুন্দর ছোট্ট দোকান আছে, এখানে মোটামুটি সবটাই পাওয়া যায়। দোকানে গিয়ে মেয়েকে চকলেট কিনে দিয়েছি। আর সেই সাথে ঘরে ডিম ছিল না, মনে পড়তেই দেখো কতগুলো ডিম নিয়ে নিয়েছি। আর তারপর মা মেয়ে মিলে এই তো হেঁটে হেঁটে বাসায় চলে আসছি আর কি। তো ক্যামেরাতে দেখে মনে হচ্ছে ভীষণ অন্ধকার, কিন্তু একদমই সেটা নয়, আমরা কিন্তু সবটাই দেখতে পাচ্ছিলাম। তো ঘরে এসে ডিমগুলোকে এভাবে রেখে দিয়েছি। আর তারপর এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিব। তো আজকে আর তেমন কোনো কিছুই রান্না করব না, প্ল্যান ছিল সবজিগুলো যে তুলে নিয়ে আসলাম ওগুলো দিয়ে চচ্চড়ি রান্না করব ছোটো মাছ দিয়ে। তো সেটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন ডিম রান্না করব একদম অন্যরকম স্টাইলে। ডিম রান্না করার জন্য তো ডিমগুলোকে ধুয়ে নিতে হবে, তো সে কারণে দেখো এখানে কতগুলো হ্যান্ড ওয়াশ দিয়ে আমি ডিমগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ডিম রান্না করার জন্য এখানে আমি সবার প্রথমে পেঁয়াজটাকে ছিলে নিচ্ছি। তো আজকে শুধু পেঁয়াজই লাগবে ডিম রান্না করার জন্য, অন্য কোনো সবজির প্রয়োজন নেই। তো আমার বাবার বাড়ির স্টাইলে রান্না করব। তো আমাদের ওখানে এটাকে ডিম তেলানি বলে, তোমরা কখনো কেউ খেয়েছো কিনা আমাকে জানাবে। আর তারপর এখানে দেখতে পাচ্ছ হাতে ধুন্দুলটা নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে ভাতে দিয়ে দিব ভর্তা বানানোর জন্য। তো এভাবে করে ধুন্দুল ভর্তা খেতেও অনেক কিন্তু ভালো লাগে। আমি আমার বাবার বাড়িতে কোনো দিনও খাইনি এই জিনিসটা, কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর খাওয়া শিখেছি। তো এভাবে করে ভাতের উপরে রেখে দিলাম, সরি রাইস কুকারের উপরে রেখে দিলাম। যখন বলক চলে আসবে তখন আমি ওটা দিয়ে দিব। আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজটা কেটে নিয়ে তরকারিটা রান্না করে নিব। ডিম তেলানি রান্না করার জন্য এখানে মশলা হিসেবে আমার কিন্তু খুব কম মশলাই লাগবে। তো অনেকেই এর মধ্যে আদা রসুন বাটা হয়তো বা খায়, কিন্তু আমরা কখনো খাই না। শুধু জিরার পেঁয়াজ আর হচ্ছে মরিচ বাটা দিয়ে এই রান্নাটা করা হয়। আর তাতে কিন্তু খেতে ভীষণ মজা লাগে।
ফ্রিজে রাখা বাটা মশলায় রান্না করা খাবার যেহেতু খেতে পারি না, তাই তো যখনই রান্না করি না কেন আমাকে কিন্তু এভাবে অল্প অল্প করে মশলাগুলো বেটে নিতে হয়। আর আমি কিন্তু সবসময় এভাবেই রান্না করি। আর দেখতেই পাচ্ছ মশলাগুলোকে বেটে কিন্তু আমি ওখানে পাটার উপরেই রেখে দিলাম। তো ওখান থেকে নিয়ে সরাসরি তরকারিতে দিয়ে দিব। এক্সট্রা করে আর একটা বাটি নোংরা করার কোনো প্রয়োজন পড়ে না। আর সবসময় কিন্তু আমি এটা করে থাকি। তো রান্না করার জন্য এখানে প্রথমে তেল গরম করে নিয়ে আমি একটুখানি পেঁয়াজ ভেজে নিলাম। আর তারপর ওখানে একটুখানি দেখতে পেলে জিরা, পেঁয়াজ আর মরিচ বাটাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এভাবে করে কিন্তু মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে, একদম ঝাঁজ বের হওয়া পর্যন্ত। তো এই রান্নাটা করতে গেলে ঝাঁজ বের হবে, না কাশি দিয়ে কখনো এই রান্নাটা সত্যি কথা বলতে খেতে পারিনি, কেননা মশলাটাকে পানি দিয়ে কষানো হয় না, সে কারণেই। তো দেখতে পেলে মশলাটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে আমি কিন্তু পানি দিয়েছিলাম ঝোলের জন্য। আর তারপর ঝোলটা ফুটে উঠলেই তো এখন এক এক করে ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটার নাম হচ্ছে ডিম তেলানি রেসিপি। তোমরা কে কী নামে ডাকো আমাকে প্লিজ জানিও, তাহলে আমার বেশ ভালো লাগবে। তো ওদিকে ডিমের তরকারিটা হতে থাকবে, ততক্ষণে আমি এদিকের কাজগুলো সেরে নিব। তো তেমন কোনো বাসনপত্র কিন্তু নোংরা হয়নি, শুধু দেখতেই পেলে একটা বাটি নোংরা হয়েছে আর কি। এক এক করে সব ডিম আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর তারপর হ্যান্ড ওয়াশ দিয়ে তো হাতটা আর বলটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। রান্না করতে এসে কতবার যে হাত ধুইতে হয় সত্যি এটার হিসাব করা বড়ই মুশকিল আর কি। তো মাঝে মাঝে না আমার কাছে মনে হয় যে হাত ধোয়ার কারণে আমার ঠান্ডা লেগে যায় আর কি। তো ওদিকে কাজ করতে করতে এদিকে কিন্তু আমার ডিমের তরকারিটা হয়ে গিয়েছে। আর সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। তো চলো এটাকে নামিয়ে নেই। আর নামানোর পরে এই যে দেখো এমন হয়েছে দেখতে। তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। রান্না করা শেষ করে নিয়ে এই তো পাশে থাকা গোলাপ ফুলগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে দিলাম, সেই সাথে রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন রুমে যাব আর তারপর নিজে ফ্রেশ হব, তারপর রাতের খাবার খেয়ে নিয়ে তারপরে আমাকে নামাজ কালাম পড়ে নিয়ে ঘুমোতে যেতে হবে। তো সেগুলো আর ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, কারণ রুমে মাস্টারমশাই এসে পড়েছে। আর আজকে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। তোমরা সবাই খুব ভালো থাকো, দেখা হবে পরবর্তী দিনে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।